গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ ৭ম পর্ব। বিকেলে সাইকেলে চেপে শানু এসে হাজির হল সেদিন। কে আর যে পাত্তা নেই? শোক দুঃখ কি চিরকাল বয়ে বেড়ায় মানুষ? বাবারা কেউ বাঁচে না। চলো ঘুরে টুরে আসা যাক। এই গরমে চুপচাপ শুয়ে থাকো কি করে? হ্যাঁ, অরুণ ছিল ইট খোলার দিকে, হয়তো দূর থেকে আসতে দেখেছিল শানুকে। এসে গেল সঙ্গে সঙ্গে। এসো এসো, আজই ভাবছিলুম তোমার কাছে যাই একবার। শানু ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার? অরুণ বলল, না তেমন কিছু না, এমনি। মানে তোমার বৌদি বলছিল ও আসে টাসে না, আর অসুখ বিসুখ হলো নাকি। শানু বলল, না, আমার অসুখ বিসুখ হয় না। ভালো কথা অরুণদা, 100 টাকা দাও তো এক্ষুনি, শিগগির, বড্ড দরকার। আর ইয়ে, শিলা কোথায়? অরুণ হন্তদন্ত হয়ে ডাকল, শিলা, শিলু, এদিকে একবারটি আসবে? শিলার কোনো সাড়া না পেয়ে সে ভেতরে গেল। শানু চোখ নাচিয়ে রাহুলকে বলল, দেখলে শালা আমাকে কি ভয় পায়। এক্ষুনি টাকা এসে যাবে, শিলাও এসে পড়বে। দুনিয়াটা এমন জায়গা রাহুল, বুঝলে ভাই, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। রাহুল শুকনো হাসল মাত্র। শানু ফিসফিস করে বলল, গত রাত্রে ফের 3-3টে ট্রাক উজাড় হয়ে গেছে জানো। রাহুল কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে? শানু ফ্যাচ করে হাসল। মুক্তকেশী হোটেলটা যদি সেন্টার অব দ্য রিং, পুলিশ কল্পনাও করতে পারে না। যতদিন ওটা থাকবে ততদিন এইসব চলবে। লক্ষ্য করেছ যত ট্রাক ড্রাইভারের আড্ডা হলো ওখানে? তোমার ছোট মাটি যা জিনিয়াস, ভাবা যায় না। রাহুল বলল, কাল রাতে রাহাজানি হয়েছে আবার? শানু দুহাতে ভর করে বুক চিতিয়ে দিল, বলল, হ্যাঁ, আমি হাওয়ায় গন্ধ পাই। দেখে শুনে আমারও ইচ্ছে করছে ওদের দলে ভিড়ে যাই, পারিনি। কি হবে, এত ঢাক গুড় লুকোচুরি রক্তজল করা আমার পোষায় না। আসলে ব্যাপারটা তো চুরি নাকি? আমি চুরি চামারি ঘেন্না করি। চাইলেই যখন টাকা পাই তখন ছেনালি করে কি হবে? ভেতরে বাইরে একরকম থাকাই আমার পছন্দ। শঙ্করটার মতো ছেনালি হঠাৎ সে রাহুলের কানের কাছে মুখ আনল। শঙ্করের দিনকাল যা পড়েছে, তুমি বাপের ছেলে নাকি হে? মাগিটাকে সায়স্তা করতে পারছ না? হাজার হোক, বাবা বিয়ে করেছিল শাস্ত্র মতে, রক্ষিতা তো নয়। তোমার একটা কর্তব্য আছে না, নেই? রাহুল ক্ষুব্ধভাবে কি বলতে যাচ্ছিল, শিলা এসে ঢুকল। তার মুখের দিকে তাকিয়ে একটু অবাক হল রাহুল। শিলা হাসল। কেন ডেকেছেন? শানু বরের মতো লাজুক হাসল। আরে আসুন আসুন, একটু গল্পগুজব করা যাক, অনেকদিন আসা হয়নি। বৌদি কেমন আছেন? ভালো। শিলা নির্বিকার। আমিও ভালো আছি। আর কি জানতে চান বলুন। শানু একটু অপ্রস্তুত হল। অতিথির প্রতি আপ্যায়নটা কি ঠিকমতো হচ্ছে? মনে হচ্ছে হঠাৎ আপনার কাছে কি অপরাধ করে বসে আছি। বুঝলে রাহুল, এই ভদ্রমহিলা শানু চ্যাটার্জিকেও থতমত খাইয়ে দেয় দাপটে। বাপরে, বুক ঢিপঢিপ করছে। সে কৌতুক দিয়ে শিলাকে পরাহত করার চেষ্টা করছে, রাহুল তা টের পেল। রাহুল শিলার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বসো, ভদ্রলোক এসেছেন, একটু গল্পগুজব করা যাক। কাল রাতে কি যেন হয়েছে বললেন শানুদা? শিলা লক্ষ্মী মেয়ের মতো বসল কোণের দিকে একটা চেয়ারে। শানু তার দিকে তাকালে দেখত ঠোঁটের কোণে প্রচ্ছন্ন কি বিদ্রুপ উঁকি দিচ্ছে। শানু বলল, ব্রিজের ওখানে ফের 3টে ট্রাক ফর দ্য ফাই। এত চুপি চুপি হয়েছে যে 100 গজ দূরের সেন্ট্রিরা টু শব্দটি পায়নি। বোঝো ব্যাপারখানা? এদিকে সে সময় অরুণ এসে ওকে ডাকল, একটু বাইরে চলো শানু, কথা আছে। দুজনে বাইরে গেল। কিছুক্ষণ ফিসফিস করে কিছু কথা হলো। তারপর শানু একা ফিরল। রাহুল টের পেল যে অরুণ ওকে টাকা দিয়ে গেল। সে শিলার দিকে চোখ টিপে হাসল। শিলা ভুরু কুঁচকে মুখ ফেরাল অন্যদিকে। রাহুল বলল, আমরা চা পাবো তো এখন? শিলা, শুকনো মুখে আড্ডা জমে না,
শিলা উঠতে যাচ্ছিল। ছানু বলল, আরে চা ফা হবে, রাত্রির কাণ্ডটা শোনো। শিলা বলল, আহা, চা খেতে খেতেই শোনা যাক, আসছি। সে চলে গেলে শানু অভ্যাস মতো পা দোলাতে দোলাতে বলল, এই শিলা মেয়েটি এই জন্যই আমার বেস্ট চয়েস রাহুল। দারুণ গিন্নিপনা আছে, তার উপর চেহারায় এমন দীপ্তি যে চোখ ধাঁধিয়ে যায়। আমি শালা বড় ভাগ্যবান। অবশ্য সে ফিসফিস করে বলল, অবশ্য এমন ভালো জিনিসকে অরুণচন্দ্র তলে তলে ফাঁসি রেখেছে কিনা কে জানে। রাহুল ঠান্ডা স্বরে বলল, সে তো হেলথ সার্টিফিকেটেই ধরা পড়বে, ভাবনা কিসের। শানু কিন্তু রীতিমতো গম্ভীর। সে বলল, সেই তো সমস্যা। কিন্তু রাহুল, ইট ইজ শিওর অ্যান্ড সার্টেন। শেষ অবধি ভেবে দেখেছি, আর ঠিকও করে ফেলেছি। ইফ শি ইজ রিয়েলি টাচড বাই সামবডি, তবু আমি ওকে বিয়ে করব। এ আমার জেদ। আরে ভাই, বললে কি হবে? পৃথিবীতে কোথাও কি খাঁটি জিনিস আছে নাকি থাকে? ভালো মন্দর ভেজাল দিয়েই সব কিছু তৈরি। যদি শিলার কুমারিত্ব নষ্ট হয়ে থাকে হোক, কিচ্ছু আসে যায় না। রাহুল বলল, তাহলে ডাক্তারি পরীক্ষা নিশ্চয়ই করাচ্ছেন না? আরে না, ওটা একটা কথার কথা বলেছিলাম মাত্র। শানু খিক খিক করে হাসল। অরুণটা একটা ছোট লোক, আর তাছাড়া ব্যাটার প্রাণের দায়ও বটে, তাই স্বীকার করে নিয়েছে। এমন ইনসাল্টিং শর্ত কোনো ভদ্রলোক মাথা পেতে নিতে পারে? নেভার। অতএব অরুণ শালা কি মাল বুঝে দেখো। রাহুল বলল, তাহলে তো শিলাকে বিয়ে করতে আর বাধা নেই। তা নেই, ভাবছি কাল পরশুর মধ্যে দিন ফাইনাল করে ফেলব। আসলে হয়েছেটা কি জানো, আমার বৌদিটার ব্যবহারেই অবশেষে ঝুলে পড়তে হলো। যা থাকে কপালে। ওকে মুখের ওপর বলে এসেছি, তোমার চেয়ে সুন্দরী স্বাস্থ্যবতী সদ্বংশের মেয়ে আমি এই সপ্তাহের মধ্যে বউ না করে ফেলি তো আমি বেজন্মা। শশাঙ্ক চ্যাটার্জির ঔরসে আমার জন্মই হয়নি। মাগিকে দেখিয়ে দেখিয়ে বউ নিয়ে বাড়ি ঢোকা চাই। 1 ডজন ব্যান্ড পার্টির অর্ডার দেব। কান্দি থেকে বাজি পড়াতে মালাকার আনব। দাদার গাড়ি আছে, আমার নেই তো কি হয়েছে? কাটোয়ার গুরুদাস আড্ডির ছেলে আমার বজম ফ্রেন্ড, কলকাতায় থাকে। মস্ত ক্যাডিল্যাক আছে তার। শালা হাইওয়ে দিয়ে প্রি প্রি করে চলে আসবে। হইচই ফেলে দেবে শানু চ্যাটার্জি। শানুকে অস্বাভাবিক দেখাচ্ছিল। তার মুখটা লাল, ফেটে পড়ছে যেন। রাহুল বুঝল পারিবারিক চাপা ক্রোধটা ঠেলে বেরিয়ে আসছে। কিন্তু আর কৌতুক অনুভব করছিল না রাহুল। প্রচ্ছন্ন অস্বস্তি ভাবে আড়ষ্ট করছিল ক্রমশ। সে মুখ ফসকে বলে ফেলল, সব বুঝলুম, কিন্তু শিলা যদি রাজি না থাকে? শানু চমকে তাকালো। কেন? সে রাজি নয় এমন কথা তো শুনিনি। আর তার অরাজির কারণ কি আছে? আমি স্বাস্থ্যবান পুরুষ তো বটে, খেঁদা প্যাঁচাও নই। কি বলো তুমি? আমার ক্যাশ টাকা প্রচুর না থাকলেও সম্পত্তি আছে। সংসারী হলে তখন সব ছেড়ে টেড়ে টাকা পয়সার দিকে মন দেব। আশা করি সৎপথে থেকেও ভালো কামাতে পারবো না? ওর কথা একটা অসহায় কাকুতি ছিল। রাহুল গুম হয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর শুকনো হেসে বলল, না, এমনি বললুম, শিলার ভাগ্য তো বটেই। শানু চাপার স্বরে বলল, তুমি একটু সাহায্য করবে রাহুল? বলুন না, নিশ্চয়ই করব। শিলা ধরো যদি রাজি নাও থাকে, মেয়েদের ব্যাপার তো, বুক ফাটে তবু মুখ ফোটে না। তুমি ওকে বুঝিয়ে বলবে? তোমাকে তো মনে হয় খুব খাতির করে। আমার বলায় কি কাজ হবে? আমি তো বাইরের লোক, আজ আছি কাল নেই, তাই হয়তো খাতির করে। খাতির দিয়ে তো বেশি দূর এগোনো যায় না। শানু সবেগে মাথা নাড়ল। তোমার ভীষণ সেবা শুশ্রূষা করেছে শুনেছি। তাতে কি হয়েছে? বাইরের লোক এসে অসুস্থ হয়ে পড়লে বাড়ির মেয়েরা একটু আধটু লক্ষ্য রাখে, এটা নিয়ম। শানু চুপচাপ বসে রইল, ভুরু কুঁচকে কি ভাবতে থাকল। ইতিমধ্যে শিলা এসে গেল চা নিয়ে। চা রেখে সে চলে গেলেও শানুর ধ্যানভঙ্গ হল না যেন। রাহুল বলল, চা নিন শানুদা। শানু হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল, কিন্তু তার অন্য মনস্কতাটা ঘুচল না। রাহুল ভাবল, কি ভাবছেন?
অত ভাববার কি আছে, বিয়ে তো হচ্ছেই। অরুণ যখন শিলার গার্জিয়ান, অরুণ কথা দিয়েছে, ব্যাস, আর কোনো কথা নেই। তা তো নেই বলে শানু ঘুরল। রাহুল, তোমাকে একটা কাজের ভার দিচ্ছি, পারবে? তোমাকে আমি বিশ্বাস করি। বেশ তো, বলুন। তুমি শিলাকে আমার অসাক্ষাতে জিজ্ঞেস করবে ওর কি মত। তারপর আমাকে যদি না বলে, আরে বাবা, যা হোক কিছু একটা জবাব তো দেবে, সেটাই আমার জানা দরকার। ও আ ক খ যা হোক কিছু একটা তো বলবে। রাহুল হেসে বলল, যদি মুখ না খুলে একেবারে। শানু হেসে উঠে উড়ুতে থাপ্পড় মারল। ব্যাস, মৌন সম্মতি লক্ষণং, সেটাও একটা খবর। আপনি নিজে জিজ্ঞেস করুন না, আমি বাইরে যাচ্ছি। শানু স্যাঁচ করে জিভ কেটে বলল, ধ্যাত, সে হয় নাকি। বাকি চাটুকু গিলে সে উঠে দাঁড়ালো। চলো, সন্ধ্যাবেলাটা একটু ঘুরে আসা যাক। হ্যাঁ, ভালো কথা, ভুলে গিয়েছিলাম। তোমার ছোট মা আজ সকালে বলছিল তোমার বাবার কিছু বাক্সপত্র আছে, পুরোনামূলের জিনিস, সব তোমাদের ফ্যামিলির নিজস্ব। ওগুলো সে রাখতে চায় না, ইচ্ছে করলে তুমি ফেরত নিতে পারো। রাহুল মুহূর্তে অস্থির হয়ে উঠল। তাই তো, তার মায়ের কত সব স্মৃতি, দাদুর কত কিছু, এবং বাবার অনেক জিনিস রয়ে গেছে। গ্রাম ছেড়ে আসবার সময় সবই তো ওরা নিয়ে এসেছিলেন। ওইসবের মধ্যে তার নিজের ছেলেবেলারও অনেক কিছু থাকা সম্ভব। হয়তো কোনো পোশাক আশাক, কোনো ছবি, ছবি, মা বাবার ছবি, স্কুলে বাবাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছিল, তারও ছবি আছে। রাহুল কোনো কথা না বলে উঠল। শানু বাইরে গিয়ে দাঁড়াল। এক মুহূর্ত ইতস্তত করে রাহুল ডাকল শিলাকে। দরজাটা বন্ধ করে দিতে হবে, এবং অস্ত্রটা তো নেবেই। দুজনে হাঁটতে হাঁটতে হাইওয়েতে এলো। তারপর কিছু দূর হেঁটে মুক্তকেশী পৌঁছল। শানু বলল, এক কাজ করো, তুমি ততক্ষণে কাজ গুছিয়ে নাও, আমি এক পাক ঘুরে আসি। টাকার দরকার, শঙ্করকে পাকড়াবো। জাস্ট 1 ঘন্টার মধ্যে ফিরব। তারপর রিক্সা ডেকে মালপত্র জানে এবার ওখানে পৌঁছে দেবো, কেমন? শানু চলে গেল। রাহুল একটু দাঁড়িয়ে ইতস্তত করার পর হোটেলের বারান্দায় উঠল। ঘোতন বলল, মা ভেতরে আছেন, যান না। 7 বছর আগে গঙ্গাকে দেখেছিল। চঞ্চল, হাসি খুশি, বেপরোয়া। উদ্দাম বন্যতাই ছিল তার জীবনের ছন্দ। সুচিতা অসুচিতা, পাপ পুণ্য, ধর্মাধর্মের বাইরে ছিল তার অবস্থিতি। নিঃসংকোচে সে নিজের সব কিছু, দেহ বা মন, বাজি রেখে খেলতে পারত। বুক খুলে খুব সহজে সে তার নতুন স্তনের তিলটা দেখাতে পারত। বলতো, চুষে দেখো না, দুধ পাবে না 1 ফোঁটা। পাবেই না, আমি যে কখনো মা হব না। 7 বছর পরে এসে আরেক গঙ্গাকে দেখেছিল। ধীর, শান্ত, গম্ভীর। পুরো জোয়ার এসে গেলে নদীর যে থমথম স্থিরতা, তা ছিল তার মধ্যে প্রকাশিত। তার যৌবন নিজের কাছে গোপন প্রাচুর্যের প্রতীক, কৃপণের ধনের মতো। লোহার সুকঠিন আলমারিতে গঙ্গা যেন নিজের দেহকে রাখতে শিখেছে। সে পাপ পুণ্যের সুস্পষ্ট সীমারেখা চিনেই মধ্যিখানে দাঁড়িয়ে এক হাতে পাপ, অন্য হাতে পুণ্যকে ছুঁয়ে থেকেছে। সবচেয়ে মজার ব্যাপার, সে মা হয়ে গেছে। তার স্তনে অভাবিত দুধের উৎস খুলে গেছে সংসারী প্রৌঢ় পুরুষের কামনার দাঁতে। আর সে পুরুষকে সে হয়তো একদা পিতৃসম দেখেছিল। তাই সব মিলিয়ে সে ছিল বিদ্রোহিণী গঙ্গা। কিন্তু পূর্ণতা দিয়ে সব বিদ্রোহ, সব প্রক্ষোভ সে ঢেকে রাখতে জানত। আজ এক গঙ্গাকে দেখল রাহুল। চমকে উঠল বিস্ময়ে এবং ঘৃণায়। ভেবেছিল দেখবে শান্ত, সৌম্য, শোকনম্রা বিধবাকে, হয়তো স্বামীর নয় ছেলের শোকে বিধ্বস্ত, ভাটার নদীর মতো শূন্য আর গভীর। ক্ষীণ স্মিত জলধারায় রোদ চিকচিক করছে বিষণ্ণতার মতো। তার দুপাশে জমে থাকবে পুঞ্জীভূত অনুশোচনার ক্লেদ। কিন্তু এ কি গঙ্গা? তার কোথাও কোনো অনুশোচনা, কোনো রিক্ততা, কোনো হারানোর দুঃখ নেই। ফিকে রঙের ভয়েল শাড়ি জামা, দুহাতে মোটা রুলি, গলায় চেন লকেট, কানে বেলকুঁড়ি,
কপালে এক চিলতে বেগুনি রঙের টিপ। গঙ্গার দুচোখে কামনা বাসনার প্রবল উচ্ছলতা। তার দেহটা প্রগল্ভ হয়ে উঠেছে। 23 বছরের যৌবনকে দারুণ ঝাড়পোঁছ করে ঝড়ঝাপটার ধুলোবালি মুছে দেহের আলমারিতে সাজিয়ে নিয়েছে এবং এখন সহজেই সে কপাট খুলে থাকে, সাজানো হরেক জিনিস দেখাতে সংকোচ বোধ করে না যেন। চোখ জ্বলে উঠেছিল রাহুলের। খোলামেলা মুক্তির বিশাল মাঠে একা হেঁটে চলেছে মুক্তকেশী গঙ্গা। ভবানীবাবু তার মেয়ের নাম মুক্তকেশী রেখেছিলেন। তখন কি জানতেন এই মেয়ে একদা সত্যি সত্যি মুক্তকেশী হবে? ভয়ঙ্করী এবং বিবশনা, অযুত পুরুষের মণ্ডুমালা যার গলায় শোভা পায়। গঙ্গা আয়নার ভিতরে রাহুলকে দেখেছিল, বলল, এসো, তোমাকে ডেকেছিলুম। রাহুল দাঁড়িয়ে রইল। গঙ্গা বলল, বসো। দাঁড়িয়ে কেন? একটু দেরি করে এলে দেখা পেতে না। একবার বেরুচ্ছিলুম। যাগে, আর যাচ্ছি না কোথাও। তুমি এসে গেছ। আরে বসো। বিছানাটা একটু ঠিকঠাক করে দিল সে। রাহুল তবু দাঁড়িয়ে আছে দেখে গঙ্গা বলল, এটা নতুন বিছানা, বুঝতে পারো। অর্থাৎ ভেবেছে যে রন্টু যে বিছানায় মরে পড়েছিল সেটা বলে রাহুল বসতে চাচ্ছে না। রাহুল অবশ্য বসল। তারপর বলল, বাবার কি সব জিনিসপত্র আছে? গঙ্গা সামান্য দূরে বসে বলল, হ্যাঁ, ওই 3টে বাক্স। বিছানাপত্র তো সব ফেলে দেওয়া হয়েছে। অনর্থকে বাক্সগুলো রেখে কি করব? যার জিনিস সে এসে নিয়ে যাক। রাহুল বলল, কি আছে টাচে ওতে? গঙ্গা ভুরু এবং নাকের ডগা কুঁচকে বলল, আমি দেখিনি। ওগুলো খুলতে অবশ্য দেখিনি কোনো দিন। অন্যের জিনিসে আমার কোনো আগ্রহ নেই। সে অস্ফুট হাসল। রাহুল উঠে গিয়ে পুরনো ময়লা ঢাকনা দেওয়া উপরের বাক্সটা খুলে ফেলল। তালা দেওয়া নেই। তালা নিচের দুটোয় অবশ্য আছে। ডালা খুলতেই কেমন একটা গন্ধের ঝাঁঝ তার নাকে এসে লাগল। কি যেন মনে পড়ে গেল গন্ধটার অনুষঙ্গে। আবছা কি স্মৃতি! কোনো সকাল দুপুর অথবা বিকেলের রোদ ছায়া নীলিমায় ঘেরা পৃথিবীর একটা পাড়া গিয়ে জীবনের কিছু মুহূর্ত। জানালার বাইরে দেখা ধুধু গঙ্গার বালুচর, ঝাউবন, কাজল জল, তার মা, একগুচ্ছের খাতাপত্র, বই, ছেঁড়া জামা, কৌটো, টুকিটাকি জিনিস কত রকম। হরিণের শিং একটা, এক টুকরো চন্দন কাঠ, একটা পুঁতির মালা, ছোট্ট হাতুড়ি। বইগুলি তার ছেলেবেলার স্কুলের পাঠ্য, খাতাগুলো। এটা বুঝি বাবার সেই সিল্কের পাঞ্জাবি। ওটা কি তার চেক কাটা লাল শার্টটা? একটা অসমাপ্ত সোয়েটার, নেভি ব্লু রঙের, কিছু উলের গুটি। মা বলেছিলেন ওখানে গিয়ে ধীরে সুস্থে তুলব। এখন তো মোটে খরা, শীত আসতে ঢের দেরি। কতক্ষণ তন্ময় হয়ে পড়েছিল সে, গঙ্গার কথা ভুলে গিয়েছিল। হঠাৎ চমকে উঠল। তার নগ্ন ঘাড়ের কাছে শ্বাস প্রশ্বাসের ঝাপটায় সে একটু ঘুরল। গঙ্গা ঘনিষ্ঠভাবে পেছনে দাঁড়িয়ে আছে এবং কাঁধের ওপর দিয়ে জিনিসগুলো দেখবার চেষ্টা করছে। রাহুলের পিঠে, হয়তো মনের ভুলে, গঙ্গার সামান্য চাপ। সে অস্বস্তিতে অস্থির হল চকিতে। গঙ্গা বলল, ওগুলো কোথায় নিয়ে যাবে ভাবছ? রাহুল দেখল সরতে হলে ডাইনে বা বাঁয়ে ছাড়া জায়গা নেই। সে বাক্সের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ঘরে আবছা অন্ধকার। বাইরে সূর্য ডুবে গেছে একটু আগে। সে দাঁতে দাঁত চেপে বলল, আলো জ্বালবে? জ্বালছি। গঙ্গা যেন হাঁপাতে হাঁপাতে বলল কথাটা। কিন্তু কোথায় নিয়ে যাবে শুনি? অরুণের ওখানে? রাহুল বলল, হ্যাঁ, আপাতত তাই। তারপর? তারপর কিছু ঠিক নেই বলে রাহুল বাক্সটা বন্ধ করল। সরে এলো একটু। সে তো নেই জানি, ঠিক করে নিতেই বা দোষ কি? গঙ্গা হাসল। ভুরু কুঁচকে ডান ভ্রুটা একটু তুলে ফের বলল, এক কাজ করলেই পারো। শিলা বেচারাকে আর মিছিমিছি না তাতিয়ে বিয়ে করে ফেলো না কেন? শুনেছি বেথুয়া ডহরিতে ওর বাবার বাড়িটা এখনো আছে।
রাহুল কোনো জবাব দিল না। গঙ্গা বলল, অবশ্যই শানু গোলমাল করে ফেলতে পারে, কিন্তু তোমরা দুজনে যদি চুপচাপ কেটে পড়ো, ও কি করবে? বলো তো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। রাহুল বলল, কি ব্যবস্থা করবে? গাড়ির। চাই কি শানুর দাদার জিপটাও মিলে যেতে পারে। শানু নাকের উপর ঘা খাক না। শানুর দাদা তো বিখ্যাত লোক, তার সঙ্গে তোমার ভাব আছে। রাহুল তার বিদ্রুপটা আর লুকাতে পারল না। আছে। গঙ্গা কিন্তু গম্ভীর। থাকা খারাপ ভাবছ কেন? ভবানীবাবু খুব সামান্য লোক ছিলেন না। তার ফ্যামিলির সঙ্গে চাটুর্যেদের যোগাযোগ থাকবে, এতে অবাক হবার কিছু নেই। হোটেলওয়ালি হয়েছি বলেই তো বংশমর্যাদা চলে যায় না। যা ছিল তা আছে। তুমি ভুলে যেও না, আমার দাদু ছিলেন চাটুর্যেদের মতোই এক সময়ের জমিদার। বলে গঙ্গা উঠে সুইচ টিপে আলো জ্বালল। রাহুল বলল, দেখি শানুদা কখন আসে। কোথায় যাচ্ছ? রিক্সা ডাকতে হবে, শানুদের অপেক্ষা শুধু। হাত ধরে টেনে গঙ্গা বলল, বসো, কথা আছে, আসছি। রাহুল বসল না, বলল, কি কথা? গঙ্গা কেমন হাসল। তোমার বয়স কোনোদিন হয়তো বাড়বে না, সেই যা দেখেছিল আজও তাই। বসো না, এক্ষুনি আসছি। চা খেতে ইচ্ছে করছে না? না, এক্ষুনি খেয়ে এলুম। আমারও তো করতে পারে ইচ্ছে। মনে পড়ে সেই যে ও বাড়ির ছাদে দাঁড়িয়ে দুজনে সন্ধ্যাবেলা চা খেতুম, আমার কোঁচড়ে গরম মুড়ি থাকত। আহ, কি সব দিন ছিল। গঙ্গা চলে গেল। রাহুল কেমন অবশ বোধ করল। অবশ্য শানু না আসা অবধি তার থাকা উচিত। একা বেরোতে গা ছমছম করে আজকাল। মনে হয় রিভলভারটা মরে গেছে কখন। সে আজ পুরোপুরি নিরস্ত্র, নিরস্ত্র কিংবা কুরুক্ষেত্রে কর্ণের মতো। বারান্দায় টিমটিমে আলো। বাবার ঘরে তালা বন্ধ রয়েছে। রাহুলের হঠাৎ মনে হল, গঙ্গা কি একা একা এই ঘরে থাকে? সম্ভবত ঘোঁতন ছোকরাটাও থাকে। তা না হলে তো তার ভয় পাওয়া উচিত এই ঘরে শুতে। দুটো ভয়ঙ্কর মৃত্যু ঘটেছে এখানে। এই ঘরে রন্টু মরে পড়েছিল, এই খাটটাতে। গা শিউরে উঠল রাহুলের। ভূতপ্রেতের ভয় তার নেই, কিন্তু এই মুহূর্তে এই শূন্য বাড়িটা হাঁ করে তাকে গিলতে আসছে যেন। সে প্যান্টের পকেটে হাত ভরে রিভলভারটা বের করল। চারিদিকে তাকালো। মনে হল সামনে পেছনে ইতস্তত কিছু অদৃশ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে, তাকে লক্ষ্য করছে। কিছুতেই ভয়টা তাড়াতে পারল না সে। পায়ের শব্দ শুনে দ্রুত অস্ত্রটা পকেটে ভরে ফেলল সে। গঙ্গা এক কেটলি চা আর একটা ঠোঙা হাতে ঘরে ঢুকল হাসি মুখে। দিনগুলো কিভাবে কাটাচ্ছি আমি জানি। এত একা লাগে মানুষের কখনো ভাবিনি। সারা রাত জেগে থাকি, ভয়ে চমকে উঠি। এত কান্না পায় তখন। সে আলমারি খুলে কাপ প্লেট বের করতে থাকল। রাহুল বলল, চা ফা আমি খাবো না কিন্তু। গঙ্গা আমল দিল না তার কথায়, বলল, কি করব, এর নামই তো ভাগ্য। একসময় তোমাকে বলতুম আমার কি মজা, কি মজা, মা হব না, কারো ঘর করব না। মনে আছে রাহুল? রাহুল মাথা দোলালো শুধু। আমার প্রত্যেকটা কথা মনে আছে, ভুলিনি। ওই নিয়েই তো আছি, তাছাড়া আর কি আছে আমার? রাহুল বলল, অল্প করে দাও, ব্যাস। চায়ের কেটলিটা নিজের কাপে উপুড় করে গঙ্গা বলল, একটুও বদলাওনি তুমি। সেদিনও ঠিক এমনি বলতে। রাহুল বিরক্ত হয়ে বলল, সেদিনকে টেনে আনছো কেন? ছেড়ে দাও। গঙ্গা চটুল গলায় বলল, আমি আনছি কি, চলে আসছে। একদিন মাঝে জগদ্দল পাথর ছিল, তাই লজ্জা, দুঃখ, ঘেন্না ছিল। এখন তো আর আটকানো যাচ্ছে না রাহুল। রাহুল বিকৃত মুখে বলল, সত্যি বড় অবাক লাগে তোমাকে, তুমি কি? গঙ্গা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তেলে ভাজাগুলো গরম আছে, নাও। কই, হাঁ করো, খাইয়ে দিই। মনে আছে সেবার তোমার মুখে?
রাহুলের চোখের দিকে তাকিয়ে সে অস্ফুট হেসে থামল, বলল, ঘাট হয়েছে, পেছনটা চাপা থাক। কই হাঁ করো। রাহুল সব্যঙ্গে বলল, ছোট মা তার কর্তব্য করছে না তো? গঙ্গা পলকে বদলে গেল। কে ছোট মা? তুমি? না, তোমার ছোট মা মরে গেছে। গঙ্গা হিস হিস করে উঠল। আর রাহুল, সেই পেছনটা যদি তুমি চাপা দিতে বলো, তাহলে এই পেছনটাই বা আমি চাপা দিতে বলবো না কেন? নিশ্চয়ই বলবো। আমি তোমার ছোট মা ছিলুম না, কোনোদিনও ছিলুম না। তুমি আমাকে ঘেন্না করতে হয় করো, কিন্তু খেপিও না। গঙ্গার চোখে জল দেখে অবাক হল রাহুল। সে সংযত স্বরে বলল, আদিম যুগে মাতৃতান্ত্রিক সমাজ ছিল, তখন মেয়েরাই ছিল নাকি সমাজের লিডার। তাদের হুকুমেই পুরুষকে উঠবোস করতে হতো। লিডার মেয়েটি ইচ্ছে মতো পুরুষ বেছে নিয়ে তার সঙ্গে বাস করত, সন্তান জন্মাত। মা, তার মানে সেই লিডার, তখন কি করত জানো? সন্তানদের ভেতর শক্তিমানদের বেছে নিত, যৌন সংসর্গ করত। ফ্রি সেক্স কাকে বলে হয়তো তোমার চেয়ে কেউ বেশি জানে না গঙ্গা, কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি। গঙ্গা কি বুঝল কে জানে। সে শ্বাসক্লিষ্ট স্বরে বলে উঠল, ছোট লোক তুমি, ইতর, অসভ্য। তার নাসারন্ধ্র কাঁপতে লাগল। সে মুখ ঘুরিয়ে বসল। রাহুল বলল, মিছিমিছি গাল দিচ্ছ গঙ্গা। তুমি, আমার মনে হচ্ছে সেই আদিম যুগ থেকে কিভাবে চলে এসেছো এখানটায়। তোমাকে এখানে মানায় না। গঙ্গা কিছুক্ষণ কোনো জবাব দিল না। চায়ের কাপটা হাতে ধরা রইল। তারপর কঠিন আর ঠান্ডা কণ্ঠস্বরে বলল, আমি তোমার মা নই, ভুলে যেও না কথাটা। রাহুল বলল, তা ঠিক, কিন্তু গঙ্গা, তোমার সত্যিকারের চেহারা কি আজও আমি জানতে পারলুম না। তুমি কি, কি তোমার ইচ্ছে খুলে বলবে? গঙ্গা ঘুরে তাকাল। যদি বলি তোমাকে চাই, যদি বলি তোমার উপর রাগ করে একটা অসম্ভবকে সম্ভব করেছিলুম, তোমাকে কত ঘেন্না করি তা বলতে চেয়েছিলুম। মিথ্যে কথা, রাহুল গর্জে উঠল, সব তোমার ছেনালি। গঙ্গা চায়ের কাপটা মাটিতে ছুঁড়ে উঠে দাঁড়াল। কাপটা সশব্দে ভেঙে গেল। সে অস্ফুট গর্জে বলল, আমার ছেনালি? ছেনাল বুঝি দেখনি তুমি? অরুণের বোনটা বুঝি খুব সতীসাধ্যী মেয়ে? বুকে বুক মিশিয়ে ছেনালপনা করতে তো কারো বাধে না। রাহুল ক্ষিপ্র হাতে রিভলভারটা বের করল, তাক করল গঙ্গার দিকে। গঙ্গা চুপ করে গেছে। ভয়ার্ত চোখে তাকিয়ে সে থরথর করে কাঁপছে। আর সেই মুহূর্তে হঠাৎ মণিশঙ্কর এসে ঢুকেছে। সে চমকে উঠে চেঁচাল, সর্বনাশ, রাহুলবাবু, রাহুলবাবু, না না! রাহুল চাপা গর্জে উঠল, হ্যান্ডস আপ রাস্কেল, আজ দুটোকেই খতম করব। থতমত খেয়ে মণিশঙ্কর দুহাত তুলে দাঁড়াল। একটা কিছু ঘটে যেতে পারত। মাথাটা ঠান্ডা করে নিতে কয়েক দণ্ড পল দরকার মাত্র। কিন্তু শানুও এসে পড়ল। এসেই হো হো করে হেসে উঠল সে। আরে, এই যে যাত্রার আসর একেবারে। আয় রাহুল, রাখো তো তোমার ইয়েটা, ওই টয় পিস্তল দিয়ে আসর জমে না। রাহুল বেরিয়ে গেল। শানু পেছনে গিয়ে বলল, কি হয়েছিল বলো তো খুলে? রাহুল করিডোরে দাঁড়িয়ে বলল, রিক্সা ডাকছি, আপনি বাক্স নিতে এনে দেবেন শানুদা? শানু বলল, লে হালুয়া, এসেই ঝগড়াঝাটি? ঠিক আছে, রিক্সা ডাকো। সারা রাত ঘুম আসছিল না রাহুলের। ঢিবির ওপর খোলামেলা জায়গায় অরুণের বাড়িটা। এই ঘরের জানালাও আছে অনেকগুলো। বাইরে গাছপালার শব্দ শুনে বোঝা যাচ্ছিল বাতাস বইছে উত্তাল। তালগাছের বিশাল শুকনো পাতাগুলো খড়খড় শব্দে নড়ছিল। অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছিল নিঃসর্গে, অথচ ঘরের ভিতর যেন এতটুকু বাতাস নেই। কোণের টুলে টেবিল ফ্যান আছে, সেটা হঠাৎ অকেজো হয়ে পড়েছে। সেটাও রাহুলের মেজাজ খারাপের কারণ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে সেই কালো ত্রিভুজের তৃতীয় বাহুটি অরুণ নয়, সম্ভবত শানুর দাদা নীরেন চ্যাটার্জি। অরুণ নিতান্ত জিম্মাদার, স্টকিস্ট। যাই হোক,
এবার অনায়াসে রাহুল একে একে 3টি বাহুকে খতম করে রাজেনবাবুর কাছে গিয়ে পুরস্কার নিতে পারে। কিন্তু আবার তার মাথায় এলো সে ত্রাণকর্তা নয়। ময়নাচক হাইওয়ে নিরাপদ করবার জন্যে তার জন্ম হয়নি। রাহুল অন্য দিক থেকে ব্যাপারটা দেখবার চেষ্টা করল। মণিশঙ্কর আর গঙ্গার মধ্যে অবৈধ সম্পর্ক আছে। গঙ্গা তার পরলোকগত বাবার স্ত্রী। কাজেই মণিশঙ্করকে খুন করলে বাবার পক্ষ থেকে একটা নৈতিক কর্তব্য পালন করা হয়। তাছাড়া মণিশঙ্কর তাকে সন্দেহ করে, সে চায় না যে রাহুল এখানে থাক। রাহুল আরও থাকবার চেষ্টা করলে এরপর হয়তো সে রাহুলকে সত্যিই খতম করতে চাইবে। এদিকে গঙ্গারও বেঁচে থাকার অধিকার নেই। বাবার ওই ভয়ঙ্কর আত্মহননের জন্য দায়ী গঙ্গা। রন্টু নিষ্পাপ দুধের বাচ্চা, তাকে বাবা একরকম খুনই করেছেন এবং তার কারণও গঙ্গা। অতএব গঙ্গার চরম শাস্তি পাওনা হয়েছে। বাকি রইল নীরেন চ্যাটার্জি। তার সঙ্গে রাহুলের কোনো যোগাযোগ নেই, তাকে খুন করার উৎসাহ পাওয়া যাচ্ছে না। অথচ গঙ্গা বা মণিশঙ্কর না থাকলেও কিছু আসে যায় না। নীরেন চ্যাটার্জি যখন মূল খুঁটি, বদমাইশির র্যাকেট সমানে টিকে যাবে। গা ঘামতে থাকল রাহুলের, ছেড়ে দিল প্রসঙ্গটা। শিলার কথা ভাবল সে, শানুর কথা। শানু বিয়ে করবেই, হয়তো জোর করে বিয়ে করবে শিলাকে। রাহুল কি সত্যি সত্যি শিলাকে ভালোবাসে? তুমি কি শিলাকে ভালোবাসো রাহুল? নিজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর কিছুক্ষণ বাইরের নিঃসর্গে মন রাখল, বাতাসের শব্দ শুনল এক মনে। তারপর দেখল শেষ প্রশ্নটা তার মাথার ভেতর সাপের মতো ফনা তুলে বসে রয়েছে। ভালোবাসা কি তাই যা বেঁচে থাকে কিছুক্ষণের সংসর্গে, চিন্তা ভাবনার অভ্যাসে, দেহের অভ্যাসে, দূরে গেলে যা মরে যায়? তখন বয়স কম, তবু গঙ্গাকেও ঠিক এমনি লেগেছিল। কত আপন, কত কাছের এবং মোহ সঞ্চারিণী। তারপর ঠিকই ভুলে গেল। প্রকৃত ভালোবাসা কি তা হয়তো জানা হয়নি তার, যা সময় ও দূরত্ব অর্থাৎ দেশকালের ধার ধারে না। পরক্ষণেই হাসল, ভ্যাট, তা অবাস্তব, অসম্ভব। ক্ষণিকতার মধ্যেই ভালোবাসা বেঁচে থাকে। তার আয়ু খুব ক্ষীণ। শিলা আর সে হয়তো যথানিয়মে ফের দূরে সরে যাবে পরস্পর। তারপর আর কোনো কষ্টই হবে না কারো। হবে না? তাহলে গঙ্গা কেন তাকে এত উত্তেজিত করল? এখনো করে চলেছে সমানে। আর গঙ্গাও কেন বারবার তার মতোই আজও স্মৃতির কথা তোলে? ভোলে না কিছু। ভোলেনি। সংস্কারের শক্ত পাঁচিল চুঁইয়ে এপার ওপার শিশিরের ফোঁটার মতো ভিজে দুঃখ, টলটলে ঘৃণা, স্যাঁতস্যাঁতে সবুজ শ্যাওলার মতো হালকা কামনার রং চোখে পড়ছে পরস্পর। একদিন শিলার জন্যেও তাই হবে। যে পুরুষ বা মেয়ের দেহকোষগুলো প্রাণবন্ত শুধু নয়, সজাগ, প্রতি রোমকূপে একটা করে চোখ, চেতনার তীব্রতায় যারা আজীবন জর্জর থাকে, প্রকৃতির অদ্ভুত ফসল সেই সব পুরুষ ও মেয়ের জীবনে কামনা যত সুখ আনে তত আনে দুঃখ। রাহুলও তাদের একজন, হয়তো গঙ্গাও। রাহুল, তুমি ঠিক সেই রকম। গঙ্গা, তুমিও তাই। রাহুল সিগারেট জ্বালল আবার। মাথার ভেতরটা শুকনো লাগছে। একটা অসহায় আকুতি তার ভেতর ছটফট করে উঠছে। ভয়ঙ্কর শূন্যতার সামনে এসে তাকে দাঁড়াতে হচ্ছে বারবার। কি করবে সে? রাহুল, তুমি কি করবে? অবশেষে সে উঠে বসল। তক্তপোষটা মচমচ করে কাঁপল। বালিশের নিচ থেকে রিভলভারটা বের করল। ময়নাচকে আসার রাত্রে একটা কার্তুজ খরচ হয়েছিল, বাকিগুলো পোড়া রয়েছে সেই থেকে। রিভলভার কেসিংয়ের সেই শূন্য খাপটা আর পূর্ণ করল না। 2 কি 3টে কার্তুজই যথেষ্ট। রাজনবাবুর জন্যে নয়, নিজের জন্যে আর গঙ্গার জন্যে এটা জরুরি। দরজাটা ভেজিয়ে দিয়ে চুপি চুপি খালি পায়ে সে বেরোল। খালি গায়ে, পরনে প্যান্ট মাত্র। অসম্ভব হালকা লাগছে শরীর।
শুক্লপক্ষ শুরু হয়েছে সবে, চাঁদ অনেক আগে ডুবে গেছে, অন্ধকার আছে। সে হাইওয়েতে উঠল না, মাঠের দিকে নামল। অনেকটা ঘুরে একটা বাগান পেরিয়ে মুক্তকেশীর পেছনের দিকে পৌঁছল। খিড়কির দিকে ছোট্ট ডোবা, ডোবার পাড়ে পাঁচিল, পাঁচিলে লতা পাতার ঘন বিনুনি। সামান্য শব্দ হল, সে উঠোনে নামল, বারান্দায় উঠল। বারান্দার দিকে জানলাটা খোলা, ঘরে মৃদু নীলচে আলো টেবিল ল্যাম্পের। গঙ্গা, মণিশঙ্কর পাশাপাশি শুয়ে আছে। রক্ত ছলাৎ করে উঠল। রিভলভার তুলে প্রথমে লক্ষ্য করল গঙ্গাকে, ট্রিগারে চাপ দিল। কোনো শব্দ নেই। ফের জোরে চাপ দিল, নিষ্ফল, আওয়াজ হল না, জ্যাম হয়ে গেছে। রাহুল থরথর করে কাঁপতে থাকল। গঙ্গা চোখ খুলেছে, তাকিয়ে আছে তার দিকে, ভয়ঙ্কর হিংস্র চাহনি। অব্যক্ত আর্তনাদ বেরুল রাহুলের গলায়। চোখ খুলল সে, শিলা তার গায়ে চিমটি কাটছে। ধুড়মুড় করে উঠে বসল রাহুল, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। শিলা হেসে বলল, গো গো করছিলে শুনে ছুটে এলুম। স্বপ্ন দেখছিলে? কি স্বপ্ন? স্বপ্ন দেখছিল। বাইরে ভোর হয়েছে, ধূসর আলোয় পাখ পাখালি ডাকছে। রাতের উদ্দাম হাওয়াটা আর নেই। ঘামে সারা শরীর চপচপ করছে। ঠোঁট মুছে সে তাকালো শিলার দিকে, তারপর বালিশ তুলে রিভলভারটা বের করল, দেখে নিল কয়েক মুহূর্ত। তারপর শিলা হাঁ হাঁ করে উঠেছিল। রাহুল জানলা দিয়ে অদূরে ইটের পাঁজাটা লক্ষ্য করে গুলি ছুঁড়ে বসল। বিস্ফোরণের আওয়াজে বুক কেঁপে উঠল শিলার। বারুদের কটু গন্ধ ভেসে এলো। রাহুল একটু হেসে রিভলভারটা ফের যথাস্থানে লুকিয়ে ফেলল। বলল, পরীক্ষা করে দেখলুম, অনেকদিন চুপচাপ আছে তো। আর শিলা, মাঝে মাঝে হঠাৎ ভয় হয়, ওটা অকেজো হয়ে পড়ল বুঝি। ওকে ছাড়া কি আমি বাঁচতে পারি? অরুণ পর্দা তুলে লাল ঘুম ঘুম চোখে বলল, শব্দ হলো কিসের? শিলা বলল, কে পটকা ফাটালো কোথায়? ঘুমোগে না? অরুণ চলে গেল। এইটাই ওর ঘুমের সময়। কাজেই এত ভোরে এই নির্জন জায়গায় কে পটকা ফাটাবে, এত হিসেবের অপব্যয় করা তার ইচ্ছে নয়। একটা কৈফিয়তই যথেষ্ট। শিলা বলল, স্বপ্নটা কি বললে না তো? আর আচমকা গুলি ছুঁড়লি বা কেন শুনি? রাহুল বলল, আচ্ছা শিলা, তুমি তো বেশ জানো আমার স্বভাব চরিত্র। আমি খুন জখম করে বেড়াই। শিলা বাধা দিয়ে বলল, যতক্ষণ চোখে দেখিনি ততক্ষণ তোমাকে খুনি বলবো কেন? চোখে দেখাটাই তো সব নয়। নয়, কিন্তু তোমার মধ্যে খুনির আদল নেই, তোমার স্বভাবে নেই। কিন্তু এই রিভলভারটা কেন তাহলে? বারে, আমার তো একটা শখের ছুরি আছে, তাতে কি প্রমাণ হয়? শিলা, অত সরলতা ঠিক নয়। চেহারায় স্বভাবের সবকিছু ধরা পড়ে না মানুষের। তর্ক থাক, স্বপ্নটা কি বলো শুনি। তার আগে অন্য একটা কথা শোনো। যদি বলি, আমি এখানে এসেছিলাম একজন ভাড়াটে খুনি হিসেবে, এসেছিলাম 3 জন মানুষকে খুন করতে কিছু পুরস্কারের লোভে। শিলা ঠোঁট উল্টে বলল, আমি বিশ্বাস করিনি। আমার কথার মধ্যে একটু মিথ্যে নেই শিলা, সত্যি বলছি, বিশ্বাস করো। ধরো করলুম। কাদের খুন করতে এসেছ? কে তারা? মণিশঙ্কর ঘোষ, মুক্তকেশী রায় ওরফে গঙ্গা, আর নীরেন চ্যাটার্জি। যা, কেন? ওরা হাইওয়ে রাহাজানির 3টে মূল খুঁটি। তুমি পুলিশের লোক নাকি? হাইওয়ে এজেন্ট? শিলা খিলখিল করে হাসল। না, বলছি তো আমি একজন ভাড়াটে খুনি। তাহলে খুন করছো না কেন? হাত কাঁপছে? রাহুল একটু ঝুঁকে পড়ল। সেটাই সমস্যা। ধরো যদি সত্যি কাজটা করেই ফেলি, শিলা, তুমি কি আমাকে তারপর ভালোবাসতে পারবে? ঘেন্না করবে না? শিলা নিষ্পলক তাকিয়ে রইল তার দিকে। কয়েক মুহূর্ত পরে সে আস্তে আস্তে বলল, ও কথার কি জবাব দেব? বরং আমার একটা কথা তোমাকে বলা দরকার, তুমি ছাড়া আর কাউকে বলাও যাবে না।
আজ সারা রাত জেগে ঠিক করলুম আমি এখান থেকে চলে যাব, সবাইকে লুকিয়ে চলে যাব। আমি জানি তুমি কথাটা কাউকে বলবে না, আর তাছাড়া তোমাকে বললুম পাছে কিছু ভুল বোঝো আমায়। রাহুল চমকে উঠে বলল, কোথায় যাবে? আপাতত বেথুয়াডহরি, বাবার বাড়িটা আছে, একটা লোক দেখাশোনা করছে, সেখানেই উঠব। বৌদির অসুখ বলে এতদিন ইচ্ছে করছিল না, কিন্তু আমাকে পালাতেই হবে। রাহুল একটু চুপ করে থেকে বলল, অরুণদা একটু বিপদে পড়ে যাবে হয়তো। শিলা ধরা গলায় বলল, দাদা আমাকে একরকম ছেলেবেলা থেকেই মানুষ করেছে। লোকটা হয়তো অসৎ, অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু ও যা করেছে তা কেউ করে না, সেজন্যই কষ্ট হয়। কিন্তু আর সম্ভব নয়। আমার জীবনটা কেন এমনি করে তার জন্য নষ্ট করে ফেলব? রাহুল চুপ করে রইল। শিলা ম্লান হেসে মুখ নামিয়ে বলল, তুমি আমাকে ভীষণ লোভী করে ফেলছ হয়তো। কত অসম্ভব স্বপ্ন দেখছি, কত অদ্ভুত আশা। রাহুল তার একটা হাত ধরল, বলল, আমারও তাই শিলা, তোমার মতো স্বচ্ছন্দে সহজভাবে বাঁচতে ইচ্ছে করে। অথচ শিলা মুখ তুলল, অথচ কি? কোনো উৎসাহ পাইনি, মনে হয় সব উদ্দেশ্যহীন। কেন এমন হচ্ছে কে জানে। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকার পর শিলা বলল, ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে যেতে পারো, তোমার যদি ভালো লাগে। রাহুল হাতটা ছেড়ে দিল, বলল, দেখি তুমি কখন যাবে ভাবছ? যে কোনো দিন, যে কোনো সময়। কাটোয়ার একটা ট্রেন পাবো সেই সন্ধ্যার দিকে, বহরমপুর হয়ে যেতে হবে। দুপুরের ট্রেন ধরা অনিশ্চিত, বাসেই 4 ঘন্টা লেগে যায়। বরং নবদ্বীপ হয়ে গেল তো সোজা, তাও দেখব। রাহুল শুকনো হাসল। অরুণদা আমাকে দোষবে না তো? ভাবে না তো যে আমি তোমাকে ফুসমন্তর দিয়েছি? শিলা উঠে দাঁড়িয়ে বলল, সে তুমি সামলে নেবে। বসো, চা আনি, মুখটুক ধুয়ে ফেলো ততক্ষণ। ভেবে নাও কথাটা। আজ পুরো দিন আর রাত্রিটা অবধি তোমাকে ভাববার সময় দিলাম, আলটিমেটাম। নীরব হেসে চলে গেল সে। রাহুল বাইরে গিয়ে দাঁড়াল। এমন করে পালিয়ে যেতে তার বাঁধছে না, স্ক্যান্ডালের জন্য নয়, বাধাটা অন্য কোথাও। কালো ত্রিভুজটা বারবার চোখের সামনে ভেসে উঠেছে তার। চেষ্টা করে ওটা ভুলে থাকা যায় না। প্রশ্নটা কি অদ্ভুত। এত সাজানো গোছানো ঝকঝকে স্বপ্ন সে এর আগে একবারও দেখেনি। একটুও টের পায়নি যে আগাগোড়া সবটুকুর পেছনে একটা নিপুণ কারিগরি রয়ে গেছে। কিন্তু স্বপ্নটা যদি বাস্তব হতো, হালকা হতে পারত কি? স্বচ্ছন্দে নিঃশ্বাস নিতে পারত সে? আবার একটা কালো ত্রিভুজ তার সামনে ভেসে এলো, শিলার চলে যাওয়াটা ঢেকে ফেলল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কামনার সুখ দুঃখ। আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।